দেখছেন এটিএন নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন হ্যাপেনিং পয়েন্টের আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি এস এম আব্দুল শাকুর। দর্শক, আমরা প্রতিনিয়তই যুদ্ধ করি। একটা দেশ যুদ্ধ করে তার শত্রুর সাথে, ঠিক একই সঙ্গে আমাদের শরীরও কিন্তু প্রতিনিয়তই যুদ্ধ করে শত্রুরূপী ভাইরাসের সঙ্গে। এই ভাইরাস যখন আমাদেরকে হারিয়ে দেয়, আমাদের ইমিউন সিস্টেমকে হারিয়ে দেয়, এবং সেটা যখন একসাথে বেশি মানুষকে আক্রান্ত করে, তখন সেই রোগটাকে আমরা বলি মহামারী। এবং কোভিড-19 সেরকম এক মহামারী যা কিন্তু আমাদেরকে সারা পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছিল। সাম্প্রতিক সময়েও কিন্তু আবার সেই কোভিড-19-এর আক্রমণের কথা আমরা শুনছি এবং সচেতনতার কথা বলা হচ্ছে। আর এ নিয়ে সাজিয়েছি আমরা আমাদের আজকের হ্যাপেনিং পয়েন্ট। আমরা বলতে চাই কোভিড-19 ভয় নয়, সচেতনতা। আর এই কারণেই একজন আমাদের সঙ্গে বিশেষজ্ঞ রয়েছেন ঔষধ বিজ্ঞানী ও কলামিস্ট মেজর ডাক্তার খসরু সামাদ। আমরা তাকে স্বাগত জানাতে চাই। স্যার, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। আমরা আমাদের কোভিড-19 নিয়ে যে আজকে আলোচনা করব সেটা বোঝাই গেছে। কোভিড-19 আবারও আমাদের মধ্যে কিছুটা আতঙ্ক সৃষ্টি করেছে। আমরা ইতিমধ্যেই দেখেছি যে সচেতনতা বাড়ানোর কথা বলা হচ্ছে, মাস্ক পরিধানের কথা বলা হচ্ছে, কিন্তু আমরা তো ভ্যাকসিনের ব্যবহার দেখেছিলাম। অনেকেই ভ্যাকসিন গ্রহণ করেছেন, একাধিক ভ্যাকসিনও গ্রহণ করেছেন, তারপরেও আবার এই কোভিড-19-এর দেখা মিলেছে। কি মনে হয় আপনার কাছে? জি, আপনি খুবই যথাযথ প্রশ্ন করেছেন। এটা সবার মনে এই প্রশ্নটা, কারণ বিশেষ করে যখন ভ্যাকসিনেশন প্রোগ্রাম কমপ্লিট হয়ে গেল, আমি সেই সময়কার কথা বলছি, 4th ডোজ, 4th ডোজ নেওয়ার পর আমাদের আর তেমন উল্লেখযোগ্য কোভিড আক্রান্ত রোগীকে আমরা দেখি নাই। তখন মোটামুটি সারা দেশবাসী, এবং এটা বিশ্বায়নের একটা অসুখ, সারা পৃথিবী মোটামুটি একটা তৃপ্তির নিঃশ্বাস ফেলেছিল। তখন আমি একটা বই লিখি, আমি এটা খুবই প্রাসঙ্গিকভাবে বলতে চাচ্ছি যে করোনা এখনও আতঙ্ক ও করণীয়। তো এটা নিয়ে আমি স্ক্রিপ্টটা নিয়ে কারো কাছে নিয়ে যেতে পারলাম না, বলে এখন আর একটা আতঙ্ক না, সুতরাং কিছু করণীয় না, বইটা ফেলে দাও। তো আমি অনেক কষ্ট করে বইটা ছেপেছিলাম। তো আমি তো আর ম্যাজিশিয়ান নই, আমি কিছু আমার পরীক্ষালব্ধ জ্ঞান, আমাদের যারা আরও প্রাজ্ঞজন দেশে বিদেশে যারা কাজ করেছিল তাদের কিছু লেখা আমি পড়ে আমার কাছে মনে হয়েছে যে এইগুলি খুব পরিষ্কারভাবে একটা সায়েন্সের ভাষায় বলা হচ্ছে, যেটা আবার আসতে পারে। তাহলে এখন প্রশ্ন আসলো কেন আসলো, এটাই তো আপনার প্রশ্ন বোধ করি। আপনি ভ্যাকসিনেশনের প্রশ্নটা তুলেছেন সুন্দরভাবে। দেখেন, 4টা ভ্যাকসিন দেওয়ার কথা, কিন্তু অনেকে আমরা 2টো ভ্যাকসিন নিয়েছি, আর ধুর ভালোই তো আছি। 4টা ভ্যাকসিন আমরা কিন্তু অনেকেই নেই। 3টা নেওয়ার পর মোটামুটি আমাদের ডাটা তো এগুলো সংরক্ষিত, তাই না? আমাদের সবগুলি ডাটাতে আমরা ফর্ম ফিল আপও করেছি, বাসায় একটা অ্যাকনোলেজমেন্ট SMS এসছে, আমাদের অন্য কোনো অসুখ ছিল কিনা সেখানেও এগুলো উল্লেখ করতে হয়েছে। ফলে ডাটা শুধু এটা বাংলাদেশ না, সারা পৃথিবীর ডাটা দেখলে দেখা যায় যে বিবিধ কারণে এই ভ্যাকসিন অনেকে নেন নাই। তাহলে উনি কিন্তু এইটা পুরোপুরি সুরক্ষার বাইরে থাকলেন। 1, 2 হচ্ছে আপনি সুন্দর করে ভাইরাসের উপমাটা দিয়েছেন। ভাইরাসটা আসলে খুবই অদ্ভুত এক অকোষীয় জীবন। এখানে যদি আমি চলে যাওয়ার পর কোনো যদি আরেকজন বক্তা এখানে এসে বসেন, আমার যদি আল্লাহ না করে থেকে যায় লুকানো, ওনার কিন্তু কোভিড হবে না। কেননা এই সিট হচ্ছে মৃত, এর কোনো জীবন নাই। এই জীবন থেকে, মৃত থেকে আরেকটা মৃততে এইটা যায় না। কিন্তু উনি যদি পাশে বসেন, আমার যদি থাকে, তাহলে পারে আমার মুখ থেকে যে নিঃশ্বাসটা বেরোচ্ছে সেখানে ওইটা জীবন্ত, আবার এটা হতে পারে। তাহলে পারে যে ঘটনাটা ঘটলো, ভাইরাসের কথা বলছিলাম, ভাইরাসটা প্রতিনিয়ত বুঝে গেছে যে মানুষ বা কেউ তাকে মেরে ফেলবার চেষ্টা করছে। তো এই সৈনিক যেরকম তার শত্রু বুঝে তার কৌশল পরিবর্তন করে, রণকৌশল পরিবর্তন করে, এই ভাইরাসগুলো অত্যন্ত ধূর্ত। সে বুঝতে পারছে যে বারবার তার শত্রু আসছে, সেই জন্য সে ক্যামোফ্লেজ করছে, লুকাচ্ছে, এবং তার আঙ্গিকটি এমনকি স্ট্রাকচারটাও চেঞ্জ করে দিচ্ছে। আমরা কিছু ভ্যারিয়েন্ট একটা শব্দ গতবার শুনেছি, খুব ভালো করে না বুঝতে একটা বুঝে যে এটা তার স্ট্রাকচার। আমাদের গতবারের নাম ছিল হচ্ছে ডেল্টার নাম শুনেছেন, তারপর আরো কিছু নাম আমি ওই তাত্ত্বিক আলোচনায় না আজে বলছি, আপনি যথাযথ ডেল্টার পরে এখন যেটা এসেছে এটা হচ্ছে ওমিক্রন। ওমিক্রন আবার ভ্যারাইটি আছে। আমি শুধু এটুকু যাই, এটার মানেটা কি? তার মানে হচ্ছে পূর্বের রূপ থেকে বাঁচবার প্রয়োজনে নিজেকেই সে পরিবর্তন করে ফেলেছে। আমরা কি এটার সাথে যে ঘূর্ণিঝড়ে অনেক সময় দেখি যে বিভিন্ন নামে বিভিন্ন রূপে ঘূর্ণিঝড় আসে, ঠিক তাই, এই ভাইরাসের একটা নাম আপনি যেটা বলতে চাইছেন, ইত্যাদি ইত্যাদি নাম আসে। এখন এর আগে আর একটা রিজার্ভেশন ছিল। আগে যে কোভিডটার ভ্যাকসিনেশনটা হওয়ার সময় যে গবেষণা করা হয়, তখন সেই সময় পৃথিবীতে যে কয়টা ভ্যারাইটি ছিল তারপরই তো গবেষণা করা সম্ভব। আসন্ন যেটা তৈরি হয়নি তার পক্ষে তো গবেষণা করা হয়তো সম্ভব ছিল না। আর একটা ভ্যাকসিন বাজারে আসতে গেলে আসলে অনেক বছর সময় লাগে, কিন্তু তখন আগে জীবন বাঁচাও বলা হয়েছে। ফলে কোনো মতে 1 বছরে তৈরি করতে শুধু সেইগুলি করার সময় তারপর দেখা হয়েছে। ফলে আগামী দিনে অনেক কিছু হিসাব করা হয়নি। জি, আগামী দিনে আসন্ন ওমিক্রন হতে পারে,
এটা তারা বুঝতে পারছেন যে আর একটা ভ্যারাইটি হতে পারে, কিন্তু তাদের কিছু করার ছিল না। ফলে এই ওমিক্রন ভ্যারাইটিটা তাদের এই ভ্যাকসিনের নেটওয়ার্কের বাইরে চলে যায়। আমি ভ্যাকসিন নিয়ে যখন আলোচনা হচ্ছে, এই ভ্যাকসিনের যে বিভিন্ন ভ্যারাইটি ছিল, বিভিন্ন কোম্পানি ভ্যাকসিন নিয়ে এসেছিল, বিভিন্ন দেশ সেগুলো আবিষ্কার করেছিল, সেগুলো নিয়েও কিন্তু আলোচনা আছে যে কারো কারো ক্ষেত্রে ভ্যাকসিন যেটা আমরা ব্যবহার করেছি সেটা সঠিক ছিল কিনা এবং সেটা আসলেই আমাদের কোভিডকে প্রতিরোধ করতে পারে কিনা, সেরকম বিষয় ছিল। জি, এটাও আপনি খুবই যথাযথ প্রশ্ন করেছেন। এগুলি তো আসলে স্ক্রিন করার মতো তখন সময় ছিল না। এখন একটা ভ্যাকসিন মনে করেন সেখানে বলা হচ্ছে -72°C তাকে রাখতে হবে। ধরা যাক সেটা আমেরিকাতে তৈরি। আমেরিকাতে যেই ম্যানুফ্যাকচারার তৈরি করলো, যে ফ্যাক্টরিটা, সেইখান থেকে কোল্ড চেইন মানে -72 পর্যায়ে ঢাকাতে আসতে হবে এবং চর কুকরি মুকরি জায়গাতেও যদি আমাকে পাঠাতে হয় সেই কোল্ড চেইন মেনটেন করে নিয়ে যেতে হবে। এর মধ্যে কোথাও যদি চেইন মেনটেন না হয় তাহলে তার কার্যকারিতা নষ্ট হবে। ঠিক তাই। এখানে মানে আমরা তো সার্বক্ষণিক মনিটর করতে পারি নাই, এবং হয়তো বাস্তবতা ছিলও না কখনো কখনো। তাহলে একটার ক্ষেত্রেও যদি হয়, সেটাতে যদি 1 লক্ষ লোককে যদি ওইটাতে ওই ভাইলটাতে থাকে, তাহলে তারা তো আসলে অপ্রয়োজনীয় পানি নিয়েছে প্রকারান্তরে বলতে গেলে। ওকে, তার মানে শুধুমাত্র যে ম্যানুফ্যাকচারার এন্ডের বিষয় তা কিন্তু না, তার সাথে পুরো প্রসেস বা পুরো প্রোটোকল মেনটেন করার একটা বিষয় থাকে। কিন্তু এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা যদি যেমনটা বলছিলাম, যেটা কি ভয় পাওয়ার মতো কি না, আসলে আপনার কাছে কি মনে হয়? জি দেখেন, এটা তো আসলে শুধুমাত্র বাংলাদেশের সমস্যা না, এটা তো একটা বিশ্বায়ন সমস্যা। আমাদের গতবারও দেখেছি যে আমরা যাদেরকে সাধারণত উচ্চ রাজনৈতিক অবস্থান বা হায়ার দেশ বলি লোকাল ভাষায়, সেটা কারা? আমেরিকা, গ্রেট ব্রিটেন, জার্মান, জাপান ইত্যাদি। তো তাদের কিন্তু ডেথ রেট বাংলাদেশ থেকে অনেক বেশি ছিল এবং তাদের থেকে বাংলাদেশে অনেক কম ছিল। আবার বাংলাদেশ থেকে আফ্রিকা, ঘানা বা অন্যান্য যে দেশগুলি আছে তাদের অনেক কম ছিল। তো এগুলি ভবিষ্যৎ উত্তর দিয়ে দিবে যে কেন আসলে এই ব্যাপারটা ঘটছে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এই সারা পৃথিবীতে এইটা কেমন মানে এটা প্রকাশ হচ্ছে, কতটুকু তারা কতটুকু নিয়ন্ত্রণ করতে পারছে। তারা যদি মোটামুটি নিয়ন্ত্রণ করে ফেলতে হয় তাহলে পর হয়তো আমাদের দেশে তার প্রকোপটা কম হবে। ধরা যাক প্রতিবেশী একটা দেশের কথা বলা হচ্ছে যে এই দেশে এটা প্রচুর পরিমাণে হচ্ছে, এবং আমরা তো বিশ্বায়নের যুগে ব্যবসা বাণিজ্য শিক্ষা বর্ডার বন্ধ রেখে তো আপনি চলতে পারবেন না, কোনো রকম ভাবে এটা পসিবল না এই যুগে। কিন্তু আমাদের একটা জিনিস পসিবল, বর্ডারে যারা আসছে তাদেরকে আমি কিছুই করবো না, বাধ্যতামূলকভাবে আমি একটা মাস্ক পরিয়ে দিও। তো নিজের দুটি চরণ ঢাকতে হবে, ধরনী আর নাই ঢাকতে হবে। এটা তো আমাকে প্রোটেক্ট করেছে। তাহলে যত ভাইরাস আসুক না কেন এই জায়গাটা তো প্রোটেক্টেড। আবার আমি ধরে নিই যে আমার হয়েছে, আমি তো বাসায় ফিরবো, আমার স্ত্রী আছে, আমার পুত্র সন্তান আছে, আমার পরিজন আছে, ভাই বোন বাবা মা আছে। তো এইখান থেকে আবার তারা সংক্রমণ হওয়ার ঝুঁকিটা কম। সেই জন্য অন্তত আপাততভাবে যেটা বলা হচ্ছে যে এই জায়গাতে অনেক মানুষ একসাথে হয়, সেখানে আমি জানি না এর ভেতরে কেউ আছে কি না, এটা তো আমি বলতে পারবো না। তো সেখানে অন্তত মাস্কটা সচেতনতা দিয়ে শুরু করতে হবে। আসলে আমরা আলোচনায় থাকবো, তবে একটা বিরতি নিয়ে ফিরছি আবারও, কারণ এটা এখন খুবই জরুরি একটা বিষয় নিয়ে আমরা আলাপ করছি। দর্শক আপনারা আছেন এটিএন নিউজে, হ্যাপেনিং পয়েন্ট দেখছেন। আমরা ছোট একটা বিরতি নিয়ে ফিরছি খানিক বাদেই, সঙ্গেই থাকুন। বিরতির পর হ্যাপেনিং পয়েন্টে আরও একবার স্বাগত জানাচ্ছি। কোভিড-19 ভয় নয়, সচেতনতা, এ নিয়ে আমরা কথা বলছি। বিরতিতে যাওয়ার আগে যেখানে কথা শেষ করেছিলাম সেখান থেকে আবার শুরু করতে চাই। আমরা কোভিড-19 নিয়ে কথা বলছি এবং বলছি যেটা আসলে এখনকার সময় খুবই প্রাসঙ্গিক একটা আলোচনা। আমাদের সাধারণ মানুষের একটা প্রশ্ন জাগে যে আসলে কোন কোন সিমটম বা লক্ষণগুলো দেখলে আমরা বুঝবো যে আমার কোভিড-19 হয়েছে। ঠিক একই সময় আমরা দেখছি যে আমাদের যেহেতু ডেঙ্গুর একটা প্রবণতা আছে, বর্ষার মৌসুম চলছে, ডেঙ্গুতেও জ্বর হয়, আবার কোভিড-19 হলে বা যে কোনো ভাইরাসের কারণেও জ্বর হয়। আমরা আসলে বুঝবো কিভাবে কখন যে কোভিড-19 আক্রান্ত? জি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। একটা রোগ পূর্ণ নির্ণয় করতে গেলে, ডায়াগনোসিস করতে গেলে আমরা 3টা ফেজে বলি। একটা হচ্ছে হিস্ট্রি, রুগী নিজের মতো করে যা বোঝে সেই কথাটা বলে, যেটাকে আমরা উপসর্গ বলি, আমরা আলোচনাটা আসছি। 2 হচ্ছে ক্লিনিক্যাল এক্সামিনেশন, ডাক্তার তার অ্যানিমিয়া দেখলো, ডাক্তার যন্ত্রপাতি ছাড়া মানে স্টেথোস্কোপ লাগিয়ে বুকে দেখলো বা পালস দেখলো, এটা তার ওই আগের ধারণা হিস্ট্রির সাথে মেলায়
যে এটা যদি একই লাইনে যাচ্ছে তখন ডাক্তার আরও নিশ্চিত হতে চান, তারপর উনি একটা রক্ত পরীক্ষা করতে দেন বা অন্য কিছু করতে দেন। তখন যদি দেখা যায় যে এটা কোভিড সোয়াব টেস্ট করে বা অন্যান্য যে টেস্ট করে, তখন তো এটা নিশ্চিত কোভিড। সুতরাং এটা নিয়ে আর কোনো ডাইলেমা নাই এরপরে। কিন্তু কোভিড পজিটিভ না হলেও, টেস্ট না হলেও ক্ষেত্র বিশেষে কোভিড হতে পারে, এমনকি ডেঙ্গু হতে পারে। তাহলে এখন হচ্ছে আপনার প্রশ্নে আসি। আগে আসা যাক কোভিড নিয়ে আমরা আলোচনা করছিলাম। এইবারকার কোভিড আমরা একটু আগে বলেছি এটা ওমিক্রন, ধরনটি আলাদা। এর যে রিপ্রেজেন্টেশনটা, যে সমস্ত বৈশিষ্ট্য দিয়ে প্রকাশিত হয়, ঠিক আগের মতো না। এখানে আমরা একটু ছবি খুবই প্রাসঙ্গিকভাবে একটু দেখার চেষ্টা করি। একটা মানুষের পুরো ছবি দেওয়া আছে। আচ্ছা, এবার আমরা একটু দেখি। এখানে স্টমাকের খাবারের ছবি দেওয়া আছে। এখানে বলা হচ্ছে ক্ষুধা কমে যাওয়া। আগে কিন্তু আমরা এরকম বলি নাই। এবার খুবই দৃশ্যমানভাবে রোগী বলছে যে আমার কিচ্ছু খেতে ভাল লাগে না। এই যে কোরবানি গেল, অনেক সুস্বাদু খাবার আমরা উপসর্গ করেছি, কিন্তু উনি বলেছেন ভাল লাগে না। বলেছি মাথা ব্যথা, বলেছি গলা ব্যথা, এ দুটো আগে ছিল, কিন্তু মাথা ব্যথা এত গুরুত্ব দেওয়া হয় নাই, অন্তত কোভিডের ক্ষেত্রে, বা শরীর ব্যথাটাকে গুরুত্ব দেওয়া হয় নাই, অথবা ডেঙ্গুকেও বলা হয় নাই রুচি মন্দার সাথে। এইবার বলা হচ্ছে কাশি ও জ্বর ছাড়াও কোভিড হতে পারে। এ তো আরেকটা ভয়ানক ব্যাপার হয়ে গেল। তো আমাদের মাথাতে ধারণা এটাই থাকবে যে কোভিড মানে তো এটা জ্বর, করোনা জ্বর, তাহলে জ্বর ছাড়াও থাকতে পারে। আর এবার ডেঙ্গু আসি। ডেঙ্গুর ক্লাসিক্যাল প্যাটার্নে বলা হচ্ছে তাতে জ্বর থাকবেই। দুই হচ্ছে এই যে জয়েন্টে ব্যথা, এই জয়েন্টে ব্যথাটা খুবই বড় রকম। এরকম একটা বর্ণনা দেওয়া আছে যে একটা বস্তার ভেতরে ঢুকিয়ে যদি কাউকে মারা হয়, তাহলে উনার যে গাঁটে গাঁটে ব্যথা হবে, সারা ওই রকম ব্যথা হবে। আর নতুন যে ধরন, সেখানে বলা হচ্ছে যে নিউমোনিয়া হবে। নিউমোনিয়া তো আসলে চিকিৎসক ব্যক্তিরকে এটা নির্ণয় করা কঠিন, তবে অর্থাৎ সেই রকম ওনার লক্ষণ হবে যে ক্লিনিক্যাল এক্সামিনেশন দরকার পড়বে সেক্ষেত্রে। হ্যাঁ, এইটা করার পরে এছাড়া পিঠে ব্যথাও থাকবে। আগে এই কথাটা মৌলিক উপসর্গ হিসেবে দেখা হতো না। আমরা একটু মিলিয়ে নেই কথাটা। আসি আমরা কোভিডের ক্ষেত্রে। কোভিডের ক্ষেত্রে এবার বলেছি যে রুচিমন্দা হবে, মূলত হবে নিউমোনিয়া অথবা নিউমোনিয়া লাইক সিনড্রোম। এটা সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন হলেও ফুসফুসজনিত যে সমস্যা, সেটা সে বুঝতে পারবেন, তার দম আটকে আসবে বা কাশি হতে পারে বা এরকম কোনো লক্ষণ প্রকাশিত হবে। এছাড়া বলেছি মাথা ব্যথা, এছাড়া বলা হয়েছে যে শরীর ব্যথা, বলেছে জয়েন্টে জয়েন্টে ব্যথা, আর ওই আবারও বলছি নিউমোনিয়া লাইক সিনড্রোম হবে। এবার আসা যাক ডেঙ্গু। ডেঙ্গুতে জ্বর হবেই মোটামুটি বলা যায়, এবং অ্যাফ্রিব্রেল টাইপেরও আছে, এগুলো খুব রেয়ার ভ্যারাইটি, ওই জন্য আমি এটা আলোচনা যাচ্ছি না। আর হচ্ছে যে জয়েন্টে ব্যথাটা খুবই বেশি, সেক্ষেত্রে কি হয়, ওই বলা হচ্ছে যে বস্তার ভেতর ঢুকিয়ে মারলে যেরকম। আর যদি রক্তপাত হয়, সেটা নাক দিয়ে হয়, মুখ দিয়ে, গাম দিয়ে, দাঁত দিয়ে, এবং ক্ষেত্রে বেশি হাত দিয়ে বা যে সমস্ত অর্গান দিয়ে স্টুল ইউরিন যায় সেগুলির ভিতর দিয়ে, কান দিয়ে যদি হয়, তাহলে সন্দেহাতীতভাবে ওইটা ডেঙ্গু। সবশেষে যখন চিকিৎসকের কাছে যাবেন, আমার এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে একটা রিকমেন্ডেশন থাকবে, এই সময়কালে মানুষ যখন অসুস্থতা বোধ করবেন, তার জ্বর হতে পারে, তার কাশি হতে পারে, তার শরীর ব্যথা হতে পারে, তার লুজ মোশন হতে পারে, অন্যান্য সময়কালে উনি যেরকম, এটা তো ডে টু ডে লেভেলে ভালো ক্যাজুয়াল থাকতেন, এটা মনে হয় এই সময়কালে আমার একজন চিকিৎসক হিসেবে অনুরোধ, উপদেশ, নির্দেশ সবই থাকবে যে এইবার উনি যেন চিকিৎসকের শরণাপন্ন হন। চিকিৎসক পরে সিদ্ধান্ত নেবেন যে এটা কোভিডের দিকে যাবে নাকি ডেঙ্গুর দিকে যাবে, সেই হিসাবে পরীক্ষা করে এটা নিশ্চিত হবে। আমরা এই জায়গাতে একটা প্রশ্ন আছে যে কখন আমরা নর্মালি তো একটু সিরিয়াস না হলে সাধারণত আমরা চিকিৎসার ব্যাপারে সচেতন না, আমরা খুব সিরিয়াস বা সিভিয়ার না হলে আমরা যেতে চাই না চিকিৎসকের কাছে। কখন একজন রোগীকে আসলে এই চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত এই কোভিড-19 বর্তমান যে ভ্যারিয়েন্টটা আছে তার জন্য? জি, আমি একটু আগে বলবার চেষ্টা করলাম যে অন্য সময় থেকে এই সময়টাকে আমরা একটা দুর্যোগ মুখোমুখি একটা সময় বলছি, এবং সচেতনতা আমার নিজের জন্য। যদি কোভিড হয়ে যায়, কষ্ট তো প্রাথমিকভাবে আমি পাবো, আমার যদি জীবনহানি হয় প্রাথমিকভাবে আমার ক্ষতি, তারপর আমার পরিবার, সমাজ ইত্যাদি ইত্যাদি। সুতরাং আমাকেই সতর্ক হতে হবে। তাহলে সতর্ক হতে গেলে আমরা বলেছি অন্য 5টার থেকে, অন্য সময় থেকে এইবার নিজেকে যদি একটু অসুস্থ মনে হয়, অস্বাভাবিক মনে হয়, এমনকি মাথা ব্যথাও হয়, তাহলে চিকিৎসকের শরণাপন্ন হওয়াটাই ভালো। কারণ যদি আজকে কোভিড আমার সত্যি সত্যি হয়ে থাকে, আমি এরকম নন স্পেসিফিক চিকিৎসা নিয়ে প্যারাসিটামল দুটো খেয়ে, বন্ধুর কথায় দুটো অ্যান্টিবায়োটিক খেয়ে, ফেসবুক দেখে শত্রুকে আরো বেশি শক্তিশালী হওয়ার সুযোগ দেওয়াটা উচিত হবে, এবং ওই যে ভুল চিকিৎসা, সেটাও এই কোভিডকে অথবা ডেঙ্গুকে আরো জটিল করে। আমরা অনুষ্ঠানের শেষের দিকে আছি। আপনি সেই যখন কোভিডের বাংলাদেশে প্রকোপ শুরু হয়েছিল তখন থেকেই এই বিষয় নিয়ে গবেষণা করেছেন
এবং আপনার লেখা বই আপনি আমাদেরকে দেখালেন এবং প্রচুর অ্যাক্টিভিটি আপনার তখন আমরা দেখেছি টেলিভিশনে কলমের মাধ্যমে আপনি প্রচুর পরিমাণে সচেতনতার মধ্যে ছিলেন। এই কার্যক্রম নিয়ে আপনার কাছে একটু জানতে চাই যে এই যে আপনার যে লেখালেখি কিংবা গবেষণা সেটা কিভাবে আমরা কাজে লাগাতে পারি? জি ধন্যবাদ। আমি গবেষণা করতে যে যদি আমি খুবই তাত্ত্বিক বড় আলোচনা করি এবং জটিল ভাষা ব্যবহার করি তাহলে পারে ওইটা হয়তো আমাদের ডাক্তারদের ভিতরে বলবে যে বাহ, ও তো অনেক জটিল একটা আলোচনা করেছে। কিন্তু গণমাধ্যমের মাধ্যম দিয়ে সেটা যদি আমি নিতে না পারি, সাধারণ মানুষের কাছে না পৌঁছায়, এই জন্য আমার কাছে মনে হচ্ছে বাংলা ভাষায় সুলভে সহজে লেখা ভালো, যেটা আমি একটু আগে আমরা দেখিয়েছি। এটা একটি বিষয়। ওই আপনি বলেছেন যে গণমাধ্যমে আসতে গেলে সেই সময় কিন্তু কোনো চিকিৎসককে পাওয়া যেত না, এটা অকপটে বলছি। অর্থাৎ এই স্টুডিওতে অনেকে আসতে চাইতেন না, কারণ তো ঝুঁকিপূর্ণ। তো আমরা গাড়িতে আসবো, এখানে অনেক কিছু থাকে, যাওয়া, এটা হিউম্যান ইন্টারাকশন এড়িয়ে চলার জন্য এটা আমরা অনেক পাওয়া যেত না। আমি স্বেচ্ছাপ্রণোদিত হয় অনেক চ্যানেলে নিজের পরিচয় দিয়ে আমি করতে চাই, কথা বলতে চাই। এগুলো ব্যক্তিগত ইচ্ছা প্রকাশ পেলে তো আসলে অনেকে ইতিবাচকভাবে নেয় না, উদ্দেশ্যও থাকতে পারে। এবার আমি মূল ঘটনাতে আসি। কোভিড যখন একদম প্রথম আসে তখন তো এই যে ভ্যাকসিন তখন আবিষ্কার হয় নাই। আমার পরিবারে আমার বাবা, আমার মা, আমার ছোটো বোন, নিজেও একজন ডাক্তার, আক্রান্ত হয়ে গেলেন। আমার বাবা আর মাকে সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হলো। তো সম্মিলিত সামরিক হাসপাতাল যারা চিকিৎসক তারা সবাই আমার বন্ধু, আমার কোর্সমেট, আমার কিছু জুনিয়র অথবা আমার সিনিয়র, এবং সর্বোচ্চ যিনি বড় পদবীর চিকিৎসক, আমি যেহেতু তার কমরেড, ওনারা ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে ভালো করে দেখেছেন এবং দেশ বিদেশে বিভিন্ন চিকিৎসকের সাথে প্রোটোকল মিলিয়ে এনাকে কী চিকিৎসা দেওয়া যায় এগুলি সব কিছু করেছেন। এবং অন্যান্য জায়গায় তো আমাকে বলে দিয়েছে তুমি যেহেতু চিকিৎসা নিয়ে আসতে পারো, যেখানে তুমি চিকিৎসা নিয়ে আসো। আমি বিশ্ববিদ্যালয়গুলিতে, মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে আমি আলোচনা করে নিয়ে আসি। আমার বাবা যেদিন ভালো হয়ে, মানে কোনো মতো ভালো সুস্থ হয়ে যেদিন ফিরে যাচ্ছেন, সেদিন শত চেষ্টা করো যে আমার হাতে বা আমাদের বন্ধুদের হাতে আমরা হাজার হাজার রোগীকে ভালো করতে পেরেছি, হয়তো আমার মাকে ভালো করা যায় নাই। আমাদের দুটো যাত্রা হলো। আমার বাবা বাসায় ফিরে গেলেন, তাকে বলা হলো না যে তার সারা জীবনের সাথে আমার মা, উনিও চলে গেলেন। উনি শুধু আমার কথা একটা কথা মনে পড়ে, উনি শিক্ষিত ছিলেন, উনি অনেক দূর পড়াশোনা করেছেন, ডাক্তার হয়তো ছিলেন না। হাসপাতালে বসে বললেন, বাবা আমার কাছে মনে হচ্ছে যদি একটা ভ্যাকসিন থাকতো তাহলে তো হয়তো আমার অসুখটা হতো না। ওই কথাটা আমার মাথার ভিতরে থেকে গেছে। যখন উনি চলে গেলেন তখন আমাদের আর্মি একটা গ্রেভিয়ার্ড আছে, হয়তো আপনি জানেন, শুধুমাত্র সামরিক বাহিনী লোকদেরকে সম্মানিত করা হয়। সেনাপ্রধানের কাছে আমি কৃতজ্ঞ, সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ যে উনি আমাকে তাকে ওখানে রাখতে দিলেন তাকে। তো আমার মাথাতে ওইটা কাজ করেছে, ভ্যাকসিনের কথাটাকে সরিয়ে দিতে হবে। তখন থেকে প্রত্যেকটা চ্যানেলে আমি ভ্যাকসিনের উপযোগিতা বলবার চেষ্টা করি এবং এটা মোটিভেশনের চেষ্টা করি। হয়তো আমাদের সম্মিলিত চেষ্টায়, সবার মিলিত চেষ্টায় আমার ভ্যাকসিনটা, এই কার্যক্রমটা মোটামুটি সহনীয় পর্যায়ে। আমরা নিঃসন্দেহে এটা চাইবো যে ধারাবাহিকতা থাকুক এবং আসু যে সমস্যা মোকাবেলায় এটা ভালোভাবে কাজ করবে। আমাদেরকে সমাজের জন্য অনেক বেশি ধন্যবাদ এবং ভবিষ্যতে প্রয়োজন পড়লে এই বিষয় নিয়ে যে আপনাকে পাওয়া যাবে সেটা বেশ সহজেই অনুভব। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। দর্শক, সচেতনতা বেশি দরকার। আমরা ভয় না পেয়ে সচেতনতার মাধ্যমে এই যে আসু আবারও কোভিড-19কে মোকাবেলা করতে হবে। আপনাদের প্রত্যেকে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী দিনে নতুন পর্ব, নতুন বিষয় নিয়ে আবারও আমরা ফিরছি আপনার সঙ্গে। নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ, ভালোবাসুন আপনার দেশকে। আল্লাহ হাফেজ।